স্টার্ট হয়েছে? জি স্যার। ওকে। তো আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা পড়বো হচ্ছে এসডিএলসি, যেটাকে আসলে বলা হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এখন এই জিনিসটা কিন্তু তোমরা দেখবা যে ইন্টারভিউতে বলো বা কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে তোমরা যাও, ওরা কিন্তু মেনশন করে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা, ওরা মেনশন করে, কারণ এটা ছাড়া সফটওয়্যারটা ডেভেলপ যে করাটা মানে প্রবলেমেটিক সেটা তোমরা আস্তে আস্তে দেখবে। এখন আমরা শুরুটা করি হচ্ছে এখানে আহ এইভাবে যে বর্তমান যে সিনারিওটা সেটা দিয়ে আমরা এখানে শুরু করছি। তো ধরো তোমাকে একটা ইন্টারভিউর জন্য কল করা হয়েছে, ঠিক আছে? এখন ইন্টারভিউ যখন কল করা হয় তখন তো সবাই মোটামুটি সব ব্যাকগ্রাউন্ড থেকেই ধরা যাক মোটামুটি ট্রাই তো করে অ্যাটলিস্ট। তো এখানে কি বলা হয়েছে দেখো, ইউ হ্যাভ বিন কল ফর এন ইন্টারভিউ। সো তুমি যেই জায়গাতে গেলে তোমার সাথে সেখানে আরেকজন ব্যক্তি আছে যে কোড পারে। আমি কিন্তু বলছি কোড পারে, অন্য কি পারে সেটা আমি বলছি না, আমি জাস্ট বলছি সে কোড পারে। কিভাবে কোড পারে? অনলাইনে তো এখন প্রচুর অ্যাভেলেবেল রিসোর্সেস আছে, তাই তো? সেগুলো দেখে দেখে সে হয়তো নিজের মতো করে শিখেছে। তো সেইভাবে সে কোডে খুব দক্ষ হয়েছে, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাও সে ভালো মতো জানে, ঠিক আছে? কিন্তু আমি এখানে একটা কথা বলি নাই। কি বলি নাই বলতো? আমি বলেছি সে কোডিং পারে, সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এগুলোও বোঝে, অনেকগুলো অনলাইন কোর্স নিয়েছে, বাট আমি একটা জিনিস উল্লেখ করি নাই, সেটা কি বলতে পারবে? স্যার এসডিএলসি। না 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 না, এসডিএলসি ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গিয়েছো, বাট সে তার ব্যাকগ্রাউন্ডটা আমি বলি নাই, যে সে কি আসলে একটা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পার্সন কি পার্সন না, রাইট? সে কি সিএসসি গ্রাজুয়েট নাকি গ্রাজুয়েট না, কিন্তু সে সিএসসি গ্রাজুয়েট না হয়েও কোডিং পারে, ওয়েবসাইট ডেভেলপ করতে পারে, সে শিখেছে, বিভিন্ন ধরনের ডেটাবেস নিয়ে কাজ করেছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংও ভালো পারে, কিন্তু সে সিএসসি গ্রাজুয়েট না। তো ধরো আমি ধরে নিচ্ছি যে এখানে আহ, ধরো এই 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 ব্যক্তিটা হচ্ছে সিএসসি গ্রাজুয়েট, এখানে যে চেয়ারে বসে আছে। ভাইস ভার্সা হতে পারে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যে চেয়ারে বসে আছে সে হচ্ছে সিএসসি গ্রাজুয়েট, আর আর যে ক্যাপ মাথায় দিয়েছে সে হয়তো সিএসসি গ্রাজুয়েট না, বাট হি নোজ হাউ টু কোড। এখন প্রবলেমটা হচ্ছে, এটা কিন্তু রিয়েল লাইফ সিনারিও। এখন প্রবলেমটা হচ্ছে, তুমি যদি সিএসসি গ্রাজুয়েট হও এবং তুমি একটা কোম্পানিতে যাও, তোমার এক্সপেকটেশনটা কি থাকবে? তোমাকে যদি ওরা অফার করে 10,000 টাকা, তুমি কি বলবো? আমি তো তোমাদের থেকে শুনতে চাই, রিয়েল লাইফ সিনারিওটা আমি শুনতে চাই। তোমরা কি অ্যান্সার দিবা, বা তোমাদের এক্সপেকটেশনটা কি থাকবে? যে কষ্ট করে কম্পিউটার সায়েন্স পড়লাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ইনভেস্ট করলাম, আমাকে এখন 10,000 অফার করছে, রাইট? এইটাই তো বর্তমানের রিয়েল সিনারিও, নাকি? ইয়েস নাকি স্যার। আমি কি করছি, রাইট? নো হয় 10,000 অথবা 15,000, এরকমই তো অফার করে। তো এখন এইটা শুনে তোমার খুব মন খারাপ হতে পারে যে আমাকে 10,000 টাকা অফার করলো, 15,000 টাকা অফার করলো, আমি এটা তো দেখা যাচ্ছে যে মানে এটা তো কোনো স্যালারির মধ্যে পড়ছে না। কিন্তু এখানে যে ক্যাব পড়া ব্যক্তি আছে সে খুব অনায়াসে এসে বললো আমার জন্য 15,000 টাকা অনেক, আমি আপনাকে কোডিং টোডিং করে দিব। তো এখন তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে তুমি তাহলে তোমার সাথে তার পার্থক্য কোথায়? তুমি এখন কি জবাব দিবা ইন্টারভিউতে যখন তোমাকে জিজ্ঞেস করছে আপনাকে আমরা কেনই বা 25,000 অথবা ওয়াই উইল অফার ইউ 30,000, 30 যেখানে আমরা একজন কোডিং করে, জানাশোনা কোডিং পারে, ভালোই পারে, শিখেছে, সে যেখানে 15,000 টাকা দিয়ে আমাদের কাজটা করে দিবে, আমরা আপনাকে হায়ার করব কেন? তোমরা কি ধরো, আমি ইন্টারভিউ নিচ্ছি, তোমাদের অ্যান্সার কি হবে? কি হবে? স্যার স্যার আমরা কোশ্চেনটাকে আবার বলবেন একটু? কোশ্চেনটা আবার বলছি, ধরো আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, ঠিক আছে? ধরো আমি এই চেয়ারে বসে আছি এখানে, জাস্ট ইমাজিন করার জন্য, এখানে এই চেয়ারে বসে আছি, যে কালো কোট যেটা উনি, ধরো আমি। এখন তুমি হচ্ছে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট, তোমাকে 10,000 টাকা বা 15,000 টাকা আমি অফার করলাম, যদি আমি এটা করবো না, আমি মানে আমি জাস্ট বলছি আর কি। তো এখানে তোমাকে 10-15 হাজার টাকা অফার করা হলো, আমার আমার কোম্পানিতে আমি লোক নেবো আর কি, আমি প্রোগ্রামিং করার জন্য লোক নেবো, কোডিং করার জন্য। তো তোমাকে 10 অথবা 15,000 টাকা অফার করা হলো, যেটা শুনে তোমার খুব মন খারাপ হয়েছে যে তুমি একটা সিএসসি গ্রাজুয়েট, তোমাকে 15,000 টাকা অফার করছি আমি। অন দি আদার হ্যান্ড, এই যে ক্যাপ পরা ব্যক্তি, সেও কোড পারে, সেও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারে, তারও দক্ষতা আছে, সে সিএসসি গ্রাজুয়েট না, বাট সে অনলাইন থেকে শিখেছে, নিজে নিজে শিখেছে। তো সে আমাকে বলছে যে আমি 15,000 টাকায় আপনার কোম্পানিতে কাজ করে দিব। বোঝা যাচ্ছে সিনারিওটা? জি স্যার। ওকে। তো এখন তোমার রিপ্লাইটা কি হবে আমার জন্য? তুমি আমাকে কি রিপ্লাই দিবা, কেন তোমাকে আমি হায়ার করব?
স্যার, রিপ্লাইটা হচ্ছে এরকম যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল জানি, তো হুম হুম জিনিসটা হচ্ছে আমি যদি কোড করি ওই জিনিসটা হুম হচ্ছে মাল্টিপল টাইম ইউজ করা যাবে। ওকে ওইটার জন্য হচ্ছে বারবার ইনভেস্ট করা লাগবে না, কিন্তু ওকে যদি ওকে হায়ার করা হয় ও মানে বারবার ইনভেস্ট করা লাগবে জিনিসটাতে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অনেকটাই কাছাকাছি গিয়েছে, এবং শুধুমাত্র কোড করতে পারলেই যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যাচ্ছে তা কিন্তু না। শুধু কোডিংই তো সব না। এখানে তুমি যেটা বললে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ধাপ জানা, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। সো ও ক্যাপ করা ব্যক্তি যদি এসে বলে আমি কোড করতে পারি, আমি 15,000-এ করে দিব, দ্যাট ডাজন্ট মিন যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সব প্রবলেম সলভ করতে পারে। তো এই জন্য এসডিএলসি জানাটা জরুরি। এখন তাহলে তুমি যদি এসডিএলসি জানো, তোমাকে আমি বেটার বেটার স্যালারিতে নিচ্ছি, বাট এখন প্রথম প্রশ্নটাই আসে এসডিএলসি আমরা আসলে কি বুঝাচ্ছি? এসডিএলসি বলতে যে আমরা বলছি যে হ্যাঁ আমি এসডিএলসি জানি, আমাকে বেশি বেতন দিবেন, বাট সেটা কেন? ঠিক আছে, এখন এই যে এখানে ও বলছে দেখো আই এম এ সিএসসি গ্রাজুয়েট উইথ অসাম কোডিং স্কিল, আই ওয়ান্ট হায়ার স্যালারি। এবং ও এখানে এখানে ও কিন্তু এইচডিএলসি জানা, এই যে এখানে ও বলছে ওয়াই শুড আই হায়ার ইউ উইথ হায়ার স্যালারি, তোমার এমন কি আছে? বুঝলাম তুমি সিএসসি গ্রাজুয়েট, বাট তোমার কাজটাই তো আরেকজন করে দিচ্ছে কম স্যালারিতে 10,000 বা 15,000 টাকায়, যেটা বর্তমানের অ্যাকচুয়াল সিনারিও আর কি। সো কোডিং ইজ ইজি, আই উইল ডু ইট ফর 15K ওর মান্থ। দেখেছো এখানে কিন্তু রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, ও বলছে আমি 15,000-এ করে দিব। বাট তোমার সাথে চেয়ারে বসা ব্যক্তির সাথে ওর পার্থক্য হচ্ছে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবকিছু জানে না, ও এসডিএলসি জানে না, বাট ইউ নো দ্য থিংস, ইউ নো হাউ ইট ওয়ার্কস। বোঝা যায় কি যায় না? Yes, sir. এখন এই যে দেখো এখানে এখন আসলো দ্য আনসার অফ দিস ইস্যু ইজ ইউ নো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড আদার পারসন ডোন্ট। সে জানে না, বাট ডাজন্ট। সো হোয়াট ডু ইউ মিন বাই নোয়িং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? তুমি যে বলছো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানি, তো তুমি কি বোঝাচ্ছ একটু আমাকে বলো। সো এইটা নোয়িং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কিন্তু দেখো কয়েকটা জিনিস বলেছে, যে ইট মিনস ইউ নো এভরি অ্যাসপেক্ট অফ মেকিং এ সফটওয়্যার। একটা সফটওয়্যারকে কিভাবে তুমি তৈরি করবা, কিভাবে বানাবা, ঠিক আছে, এবং স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসটা তুমি জানো, ঠিক আছে। এবং শুধু সেইটাই না, তুমি ডেভেলপ করবা, তুমি সফটওয়্যারটা ডেভেলপ করার পর ডেলিভার করবা, তুমি মেনটেন করবা তোমার এই যে তুমি একটা কথা বললে আমার কোড বারবার রিউজ করা যাবে, আমার কোড আমি চাইলেই পরে সেটাকে মডিফাই করতে পারবো, শেয়ারিং ইওর কোড, তোমার কোড দিয়ে, তোমার কোডটা দিয়ে আমি এটাকে বারে 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 চালাবো, এটাকে আপডেট করব, মডিফাই করব, এই জিনিসগুলা, এনশিওরিং দ্য কোয়ালিটি, ভালো কোয়ালিটি হচ্ছে কি হচ্ছে না, একটা কোডের কি অবস্থায় আছে, ঠিক আছে, এই জিনিসগুলো সিস্টেমেটিক আপডেট, এগুলো তুমি জানো, ঠিক আছে। অনেকগুলো কিন্তু এখানে টার্ম আছে, দেখো দেখেছো, যে তুমি জানো যে এভরি অ্যাসপেক্ট অফ মেকিং এ সফটওয়্যার, এটা তুমি জানো, ডেভেলপ তুমি করতে পারো, তুমি ডেলিভার করতে পারো, তুমি মেনটেন করতে পারো, তোমার কোড শেয়ার করা যায়, শেয়ারিং ইওর কোড, তোমার কোয়ালিটি এনশিওর করার ক্ষমতা আছে, তুমি এটাকে আপডেট করতে পারো, সিস্টেমেটিক্যালি আপডেট করতে পারো, এই কারণে তুমি ইউনিক। ওকে, সো এই কথাগুলো এখানে বলতে চাই, এবং অল দিস অ্যাসপেক্টস আর কভার্ড ইন এ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতে বোঝাচ্ছে একটা সফটওয়্যারের শুরু এবং তার শেষের অবস্থার মধ্যে যা যা ঘটে সেই জিনিসগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে। এবং কি কি ঘটে, তাহলে এবার আমরা একটু বিস্তারিত যাব। এখানে আরেকটা কথা বলা হয়েছে, ইউ ক্যান সি হিয়ার জাস্ট নোয়িং হাউ টু কোড। শুধু কোড করতে পারলে যে সেটা এনাফ তা না, কোড হয়তো অনেকে করতে পারে, বাট ইঞ্জিনিয়ারিং সবাই পারে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এটা আমরা আগেই বলেছি কেন কোম্পানি নিবে, এখানে এই কথাগুলো থেকে আমরা মূল কথায় চলে যাই, ঠিক আছে। তো এইখানে আসলো এইচডিএলসি প্রথম ব্যাপারটা। একটা সফটওয়্যার নিয়ে আমরা যখন ডিল করি, প্রথমে যখন আমরা একটা সফটওয়্যার শুরু করব, প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কেন? ধরো একজন ব্যক্তি বা একটা 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 কোনো একটা একটা অর্গানাইজেশন হোক বা পার্সোনাল কোনো ব্যক্তি হোক, তো ইন্ডিভিজুয়ালি তারা একটা সফটওয়্যার বানানোর কথা চিন্তা করে, ঠিক আছে, যে আমরা এই সফটওয়্যারটা বানাবো আমাদের কোম্পানির জন্য বা আমার নিজের জন্য এই সফটওয়্যারটা লাগবে। সো যখন তারা এই জিনিসটা চিন্তা করে, ধরো আমি নিজের কথা বলি, আমি নিজেই চিন্তা করলাম যে আমি একটা সফটওয়্যার বানাবো, আমার কাছে ধরো সফটওয়্যারটা বানানোর জন্য 50 লাখ টাকা আছে, একটা রাফলি কথা বলছি, আমার আমার কাছে আছে। তো আমি এখন এখন কি করবো, আমি এখন কোম্পানি চুজ করবো যে কোন কোম্পানিকে দিয়ে আমার এই সফটওয়্যারটা বানানো যায়, ঠিক আছে, আমি তো নিজে বসে বসে বানাবো না। তো একটা কোম্পানি, আমি কোম্পানি খুঁজবো। তো আমি যখন কোম্পানি খুঁজবো, তখন আমাকে আমি সবকিছু মিলিয়ে ধরো একজনকে, একটা কোম্পানি পেলাম, ধরে নিলাম সেই কোম্পানির নাম হচ্ছে এ কোম্পানি, পুরো নামটা বললাম না, এ কোম্পানি। এখন প্রথম কাজ হবে ওই কোম্পানির একজন হায়ার অথরিটি বা যেটাকে বলে প্রজেক্ট ম্যানেজার, সে এখন আমার সাথে কমিউনিকেশন করবে। কেন আমার সাথে, আচ্ছা আমার সাথে কমিউনিকেশন করবে কেন, তোমাদের কি মনে হয়, কি দরকার?
তোমরা এখন বলবে যে রিকোয়ারমেন্ট জানার জন্য আমার কি স্যার কি আপনার লাগবে? ডিজায়ারগুলো জানার জন্য। এক্স্যাক্টলি আমি কি চাচ্ছি, আমার সফটওয়্যারটাতে কি কি জিনিস থাকবে, এটা তো তাকে জানতে হবে। এখন তোমরা হয়তো বলতে পারো এটা কি ধরনের কোয়েশ্চেন, আপনার সাথে যদি কথাই না বলে বুঝবে কেমনে আপনি কি চান। এটাই হচ্ছে কথা আর কি, যে কমিউনিকেশনটা ফার্স্ট স্টেপ। সো দ্যাট ইজ নোয়িং হোয়াট উইল বি ইউর সফটওয়্যার, আমার সফটওয়্যারে থাকবেটা কি সেটা তাকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, দেন কি, দেন হচ্ছে প্ল্যানিং। তাহলে প্ল্যানিং এ গিয়ে তারা কি করে, এখানে তোমরা একটা জিনিস সবসময় দেখবা, এই জায়গাতে আমি এটা আগেই তোমাদেরকে বলে দিব, এই জিনিসটার মধ্যে কনফিউশন হয়। কনফিউশনটা কিরকম, ওরা একটা ব্যাপার বলেছে কমিউনিকেশনের পর আপনাকে প্ল্যানিং করতে হবে। সো প্ল্যানিংটা কেমন হয়, এই প্ল্যানিংটা হবে এরকম যে আমার সাথে কথা বললো কে, একজন প্রজেক্ট ম্যানেজার মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, বা হচ্ছে মানে ওদের মানে উপর আপার লেভেলে যে আছে সে, উনি আমার সাথে কথা বলেছেন। তো উনি আমার সাথে কথা বলে এই প্ল্যানিংটা উনি করবেন হচ্ছে ওনার কাদের সাথে, ওনার টিমের সাথে। উনি পরে গিয়ে অফিসে গিয়ে ওনার টিমকে বলবেন যে হ্যাঁ আমি এরকম এই ধরো সাইফুল ভাইয়ের সাথে কথা বলেছি, আমার এখন উনি যেটা চান, উনি চান ওনার সফটওয়্যারে এই থাকবে সেই থাকবে, ঠিক আছে, এই জিনিস উনি চান। এবং উনি কাদের কাদের সাথে কথা বললেন, উনি ওনার অপারেশন ম্যানেজারের সাথে কথা বললেন, উনি ওনার ডেভেলপারদের সাথে কথা বললেন, উনি প্রোডাক্ট ওনার যারা মানে এগুলো আমরা আবারও করব, মানে প্রোডাক্ট ওনার আর ইয়ের মধ্যে পার্থক্য কি সেগুলো, প্রোডাক্ট ওনার কথাটা এখন আনতে চাচ্ছি না, এটা একটু বাদই দিই। উনি ওনার ডেভেলপার, টেস্টার, ঠিক আছে, যারা অপারেশন ম্যানেজার, এই সবার সাথে বসে উনি একটা প্ল্যানিং করবে। আচ্ছা, এই প্ল্যানিং এর কি দরকার, প্ল্যানিং না হলে চলে না? না স্যার, না কারণ স্যার, স্যার কেন? সবার সবার একটা আইডিয়া নিবে স্যার, অনেক সময় আইডিয়া ডেভেলপ হয় কারো আচ্ছা, বিভিন্ন মানুষের থেকে এবং বিভিন্ন ধরনের এক্স্যাক্টলি। প্রজেক্ট ম্যানেজার তো আর টেস্টিং এর সব এক্সপার্ট হবে না, প্রজেক্ট ম্যানেজার একা তো আর মানে ডেভেলপ করতে পারবে না, প্রজেক্ট ম্যানেজার একা তো আর সব মাল্টি কিছু দেখতে পারবে না। ওনাকে সবাইকে নিয়ে আগে বসতে হবে যে দেখেন এরকম এরকম রিকোয়ারমেন্ট, আমরা এখন কি করব, আপনি বলেন আপনি বলেন, আমরা সবাই মিলে একটা সেন্টারে আসি। এটা গেল। এখন এখানে দুইটা টার্ম নিয়ে অনেকেরই কনফিউশন হয়। একটা হচ্ছে প্ল্যানিং এর ভিতরে দেখো একটা কথা বলা আছে স্পেসিফিকেশন। এখন এটা মাঝে মাঝে অনেকেই আমাকে বলে যে আমি স্যার একটা জিনিস বুঝি না, রিকোয়ারমেন্ট আর স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য কি? রিকোয়ারমেন্ট আমি নিয়েই ফেললাম, আমি তো যে ধরো আমি যেমন সফটওয়্যারটা বানাতে দিচ্ছি আমার কাছ থেকে তো সে রিকোয়ারমেন্ট নিয়েই ফেললো, আমি কি কি চাই সেগুলোকে তো সে নিয়েই ফেললো, তাইলে আবার স্পেসিফিকেশন বলতে কি? স্পেসিফিকেশনে দেখো কি বলতেছে, we need to make a concrete documentation what we want to build, what features and functionalities will be there. আচ্ছা, এই যে কি বানাতে চাই, কোন ফিচার লাগবে, কোন ফাংশনালিটিস লাগবে, এগুলো তো এই জায়গায় নিয়েই ফেলছে, তাহলে এখানে আবার স্পেসিফিকেশন আলাদাভাবে আসে কি করে? এনি আইডিয়া? স্যার এখানে যেটা বলছে এটা তো আমরা কি কি মানে জিনিস ইউজ করব কোডিং করার সময়, মেবি ওটা বোঝাচ্ছে। এই তো ভেরি গুড পয়েন্ট। কেন, এখানে আমরা একটু দেখি যে এই লেখাটা, in the project management arena the team requirement, এ দেখো রিকোয়ারমেন্টের কথা বলছে, generally refers to a customer need, ঠিক আছে, কাস্টমার কি চায়, এটাকে একটু ছোট করি তাহলে একটু একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, generally refers to a customer need, ঠিক আছে, তার মানে কি আমি কি চাই, আমি কি ধরনের সফটওয়্যার বানাতে চাই, ভালো কথা। while specification refers to a detail, স্পেসিফিকেশন আরো ডিটেইলে বলে, আচ্ছা আমি চাই ভালো কথা, কিন্তু সেটা কিভাবে করব, ঠিক আছে, usually technical description of how that need will be met, তার মানে আমি যা চাই সেটাকে কোন কোন টেকনোলজি ইউজ করে করবে, কোন প্রসেস দিয়ে করবে, কিভাবে করবে, একটা এক্সাম্পলও দিয়েছে। ফর এক্সাম্পল, in an airline wants a plane that will fly 800 passengers from Los Angeles to direct to Tokyo, তার মানে হচ্ছে এমন একটা প্লেন বানাতে হবে যে প্লেনটা 800 প্যাসেঞ্জার নেবে, 800 প্যাসেঞ্জার নিয়ে ফ্লাই করবে, লস অ্যাঞ্জেলস থেকে টোকিওতে ফ্লাই করবে। তো এইটা কি, এটা আমার রিকোয়ারমেন্ট নাকি স্পেসিফিকেশন? এই লাইনটুকু, রিকোয়ারমেন্ট। এটা রিকোয়ারমেন্ট, আমি চাই এটা হোক। এখন করবে কিভাবে, দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট, লেখাই তো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, when the manufacturer designs an aircraft of certain dimensions powered by 4 engines, তারা জানে যে এই কাজটা করতে হলে 4টা ইঞ্জিন দরকার, ঠিক আছে, সার্টেন হর্স পাওয়ার, এই কাজটা করতে হলে অমুক হর্স পাওয়ার দরকার, দ্যাট ইজ স্পেসিফিকেশন। কিভাবে করবে, কোন কোন জিনিস দিয়ে করবে সেটাকে বলে স্পেসিফিকেশন। সো কথা কি বোঝা যাচ্ছে? ডিটেইল, এখানে ডিটেইল বলা আছে, কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, বোঝা যায় কি যায় না? জি স্যার, বোঝা যায়।
বাকিরা এনি কনফিউশন? No, sir. নো স্যার। ওকে, সো এই গেল প্ল্যানিং। তার মানে প্রথমে তারা খুব ভালোভাবে রিকোয়ারমেন্ট নিয়ে নিয়েছে আমার থেকে, তারপরে রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে সাজাবে, কোনগুলো জিনিস সেখানে ইনক্লুড করবে, কোনগুলো থাকবে, কোনগুলো দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, সেগুলো তারা স্পেসিফিকেশনের মধ্যে ডিসকাস করে নেয়। তো সব যখন ডিসকাস করা ডান, তখন তারা আসে হচ্ছে মডেলে। কি মডেলিং এ কি করে? বেসড অন আওয়ার রিকোয়ারমেন্টস উই ডু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এন্ড ডিজাইন এ মডেল। তো এইখানে গিয়ে আমরা যেটা করি, আমরা রিকোয়ারমেন্টটাকে আবার ভালোভাবে অ্যানালাইসিস করি, আচ্ছা যা যা আছে সব ঠিকঠাক আছে তো, এবং এই অনুযায়ী আমরা ডিজাইন করি। এখন অনেকে বলতে পারে যে ডিজাইন মানে আপনি ডিজাইনে কি বলতেছেন। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি। আমি যখন কথা বললাম একটা সফটওয়্যার গ্রুপের সাথে, যাদেরকে দিয়ে আমি বানাবো সফটওয়্যারটা, তাদেরকে আমি রিকোয়ারমেন্ট বলছি। আচ্ছা, আমার রিকোয়ারমেন্ট কেমন হতে পারে? হয়তো এরকম হতে পারে, আমার রিকোয়ারমেন্টে ইউজার রেজিস্ট্রেশন আছে, আমি বলছি যে আমার ইউজার রেজিস্ট্রেশন দরকার। তারপর আমি বলছি আমার দেখেন আমার এই পেজে লগ ইন লাগবে, আমার এই পেজে লগ আউট লাগবে, আমার এই পেজে একটা ড্যাশবোর্ড লাগবে। আচ্ছা, ড্যাশবোর্ড কি কাজ করে জানো? ড্যাশবোর্ড এটা ডিজাইন করে কি লাভ? কেউ কি আছো এখানে যে জানো ড্যাশবোর্ড কি কাজ করে? স্যার সবগুলো ফিচারস একবারে পাওয়া যায় স্যার। আচ্ছা, ড্যাশবোর্ড আমরা আমরা কি দেখেছি ড্যাশবোর্ড? আমি যদি এখানে একটু তোমাদেরকে মানে রিয়েল এসেন্সটা দেখাই, ধরো আমি যদি এখানে ড্যাশবোর্ডটা লিখি, এই যে দেখো আমি ইমেজ সাথে গেলে এই যে এরকম এরকম ডিজাইন তোমরা আগেও দেখেছো না, একবারে সব ডেটা একসাথে দেখা যায়, এই যে দেখা যায় না? জি স্যার, সবকিছু একসাথে মনিটর করা যায় ড্যাশবোর্ড থেকে। এক্স্যাক্টলি, একসাথে সব আমি জাস্ট গ্রাফ দেখে দেখে মনিটর করব কি অবস্থা, এটার কোন ডেটা ওটার কোন ডেটা, এইগুলো হচ্ছে ড্যাশবোর্ড। আমি হয়তো বলতে পারি যে হ্যাঁ আমার রিকোয়ারমেন্টে ছিল এইরকম একটা ড্যাশবোর্ড, আপনি আমাকে সুন্দর মতো বানিয়ে দিবেন, এটা ছিল আমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো এই যে রিকোয়ারমেন্ট, এই ড্যাশবোর্ড, এগুলো কিভাবে ডিজাইন করব, ঠিক আছে, এগুলো কিভাবে আমরা ডিজাইন করব, এই জিনিসটা এখানে এক ডিজাইনের একটা পার্ট। তারপর লগ ইনের বাটনটা কোন জায়গায় যাবে, লগ আউট যে আমি রাখবো সেই বাটনটা কোন জায়গায় যাবে, আমি যে এখানে রেজিস্ট্রেশনের জন্য ফিচারটা দেব বা ওইটার যে বাটনটা থাকবে সেটা কি লেফটে যাবে নাকি রাইটে যাবে, এইগুলা কিন্তু ডিজাইন করার ব্যাপার আছে। এটা কিন্তু এটার জন্য আলাদা টিমই থাকে যারা মানুষের ইয়ে বুঝে, সাইকোলজি বুঝে বুঝে কোনটা সুদিং হবে এইভাবে করে তারা ডিজাইন করে। এখন অনেকে হয়তো মনে করতে পারে যে ডিজাইনের জন্য বুঝি শুধু ওই ড্যাশবোর্ড, তারপরে লগ ইন লগ আউট ইউজার রেজিস্ট্রেশন এগুলো দেখালেই চলে। ডিজাইন মানে কি তা? আর কোনো কিছু ডিজাইন করা লাগে না? কি বলো তোমরা, বলো তো? তোমরা তো অনেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি জানি যে তোমাদের নিজেদেরই হয়তো ছোট ছোট কোম্পানি আছে বা তোমরা কোনো কোম্পানিতে কাজ করছো অলরেডি, তোমরা তোমাদের জানার কথা, কিন্তু শুধু ডিজাইন কি শুধু এইটুকুই সীমাবদ্ধ? না স্যার। তাহলে আর কি ডিজাইন হতে পারে? সার্ভার ডিজাইন, সার্ভার, আমার সফটওয়্যার অনুযায়ী সার্ভারটা কিরকম হবে, ওটা সাইজ কিরকম হবে, এগুলো এগুলো ডিজাইন করা লাগে না নাকি? ডাটাবেস ডিজাইন স্যার। এক্স্যাক্টলি, ডেটাবেস ডিজাইন, আমার ডেটাবেস আর্কিটেকচারটা কেমন হবে, কোন জিনিস কোথায় যাবে, এগুলো কি ডিজাইনের মধ্যে পড়ে না? ডিজাইন মানে কি শুধুই ফ্রন্ট এন্ড? না স্যার, ব্যাক এন্ড বেসিস এগুলো। এক্স্যাক্টলি, এগুলো কিন্তু আসে। তার উপর ডিভাইস, আমি যদি আমার সফটওয়্যারটা মোবাইলে দেখি তাহলে পরে ডিজাইনের আমার প্যাটার্ন চেঞ্জ হবে, এইটাও ডিজাইনের মধ্যে পড়ছে। মোবাইলের মেমোরি, তারপরে কম্পিউটারের মেমোরি, এই সব কিছু মাথায় রেখে কিন্তু আমার এই মডেলিংটা করতে হবে। এত সহজ ব্যাপার কিন্তু না যে আমরা একটা লাইন করে যেখানে মনে হচ্ছে যে ভেরি ইজি, এত সহজ না। ডেপথে ইন ডেপথে অনেক কাজ হয়, বার্ডস আই ভিউ থেকে দেখলে খুবই সহজ। আচ্ছা, তো এই তো গেল ডিজাইন। আমরা ডিজাইন করলাম, হার্ডওয়্যারের ডিজাইনও করে ফেললাম, সফটওয়্যারের ডিজাইনও করে ফেললাম, ঠিক আছে, ড্যাশবোর্ড ডিজাইন করলাম, ফ্রেমওয়ার্ক যদি চাই সেটাও ডিজাইন করে ফেলতে পারবো। ওকে, তো এখন আবার ব্রাউজার কোন ব্রাউজারে চলবে, কিভাবে চলবে, সেগুলোও কিন্তু এই ডিজাইনের মধ্যে পড়ে যায়। তো খুব বেশি ভেতরে যাচ্ছি না, মডেলিং থেকে বের হয়ে আসি। তো যখন আমার ডিজাইন ডান, একটা বাড়ির যখন ডিজাইন হয়ে যায় তারপর কি লাগে? কনস্ট্রাকশন, রাইট? ইয়েস স্যার। কনস্ট্রাকশন, তো এই জায়গায় আমরা কনস্ট্রাকশনে হাত দিব। দেন উই কোড, ইটস কল্ড কোড জেনারেশন এন্ড দেন টেস্টিং। তো আমরা তারপরে কোড করা শুরু করি, ঠিক আছে, কোডিং করি। এবং কোডিং করতে গেলেও কিন্তু সেখানেও আমাদের নট নেসেসারি যে মানে শুধু একটা পার্ট নিয়ে কোড করতে হয় তা না, অনেকগুলা কোডিং এর পার্ট আছে, সেখানে আমি আস্তে আস্তে ঢুকবো। তো কোডিং যখন শেষ হলো তখন আমাদের আসে হচ্ছে টেস্টিং। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে টেস্টিং করব, এই টেস্টিংটা দরকার কেন? টেস্টিং না করলে অসুবিধা কি ছিল?
ধরো আমি তো আমার কোড লেখা শেষ, আমি যদি টেস্টিং না করে এমনি রিলিজ দিয়ে দিই তাতে অসুবিধা কি? তোমাদের প্রথম অ্যান্সার যেটা আসবে, আপনি এত বাগ পাবেন যে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, রাইট? ইয়েস স্যার। টেস্টিং ছাড়া আমি Yes, sir. কোডটাকে এমনি, হ্যাঁ তাই না? Yes. টেস্টিং আমরা যে ইউনিভার্সিটিতে যে কোডগুলো আমরা করি, এগুলো যদি আমরা ডাইরেক্টলি ইয়াতে পাঠায় দিই, যদি ডাইরেক্টলি আমরা হচ্ছে মানে ডেভেলপ বা রিলিজ করি, তাহলে দেখা যাবে যে আমরা নিজেরাই বিরক্ত হব। ঠিক আছে, যে টেস্টিং নাই, এমনি কোড দিয়ে মানুষ কাজ করছে। তো এই টেস্টিং গুলোর ক্ষেত্রে একটা বড় ইস্যু, যেমন ধরো টেস্টিং কেন লাগতেছে, ধরো আমি লগ ইন করলাম, আমি একজন পার্সন হিসেবে আমি লগ ইন করলাম। এখন আমি যখন লগ আউট করি তখন একটা জিনিস খুব নেসেসারি, সেটা কি নেসেসারি বলতো? ধরো আমি একজন পার্সন, আমার নাম শুরু এস দিয়ে, এস লগ ইন করলো, তো সে লগ ইন করার পর সে যখন লগ আউট করবে, একটা জিনিস মানে মাস্ট নিড টু বি এক্সিকিউটেড, সেটা কি? তার সেশনটা নষ্ট করে দেওয়া, তাই না? তার যে সেশন যেটা চালু ছিল তার জন্য নষ্ট করে দেওয়া। Yes, sir. হ্যাঁ, তো এইটা যদি আমি টেস্টিং না করি, ফর এক্সাম্পল আমি টেস্টিং না করে আমি জানি না যে সেশন রিলেটেড কিছু হবে, আমি এটা তোয়াক্কাই করি নাই যে সেশন রিলেটেড এরকম কিছু হতে পারে, তখন হবে কি, আমি যখন ভেতরে ঢুকবো, আমি লগ আউট করে যখন বের হয়ে যাব, আমার সেশন স্টিল রানিং, আরেকজন যখন সেখানে ঢুকবে সে আমার সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। তো ইটস আ সিকিউরিটি থ্রেট, বোঝা যায়? Yes, sir. Yes, sir. এই জন্য টেস্টিং ইজ ভেরি ভেরি নেসেসারি একটা জিনিস, যে প্রত্যেকটা সেশন এন্ড হচ্ছে কিনা, প্রত্যেকটা সেশন ওই ইউজারের জন্য আপ হচ্ছে কিনা বা কি হচ্ছে, প্রত্যেকটা জিনিস টেস্টিং ইজ, সিকিউরিটির ক্ষেত্রে টেস্টিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আস্তে আস্তে তোমরা দেখবা আর কি। তো তোমরা যখন রিয়েল লাইফ কাজ করতে যাবা তখন বুঝবা যে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট, যেটা একটা লাইন পড়ে বোঝা যায় না, বইয়ের একটা লাইন পড়ে বোঝা যায় না। আচ্ছা, সো নেক্সটে কি আছে, ওয়ান্স কোডিং ইজ ডান, we need to see how it works. If client wanted a rocket, at least we have made an aeroplane. তার মানে হচ্ছে এটা ঠিক যে আমাদের এক্সপেকটেশন যদি হাই রাখি তাহলে অ্যাটলিস্ট আমরা একটা পর্যায়ে যেতে পারবো, সেটা রেজাল্টের ক্ষেত্রে হোক, কোডিং এর ক্ষেত্রে হোক। আমি যদি রেজাল্টের ক্ষেত্রে এক্সপেকটেশন 4 রাখি, আমি কাছাকাছি হয়তো যেতে পারবো, কিন্তু এক্সপেকটেশন কম থাকলে আমার এফোর্টটাও ওই রকম ভাবেই আসবে। তো এই জন্য ওরা এখানে বলছে যে রকেট চাইলে যাতে একটা অ্যাটলিস্ট এরোপ্লেন দিতে পারি এমন। এখন মডেলিং গেল, কনস্ট্রাকশন গেল, কোড করলাম, টেস্ট করলাম, সব করলাম। তো এখন আমার সব যখন রেডি, আমার মেইন টার্গেটটা কি? একটা সফটওয়্যার, তোমরা লাইফে সফটওয়্যার বলো বা তোমরা লাইফে একটা প্রোডাক্ট বলো, যে কোনো কিছুই তো সেল করতে হবে না, নাহলে আমরা করছি বা কেন? আলটিমেটলি তো আমাদের এখান থেকে রেভিনিউ আসতে হবে। সো ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে আমরা এখন এটাকে সেট আপ করে সেখান থেকে মানি আর্ন করবো। সো কি বলছে, উই নিড টু মেক ইট ওয়ার্ক ইন রিয়েল ব্যাটলফিল্ড। এখন আমাদেরকে একদম সাপ্লাই পর্যায়ে চলে যেতে হবে। এতদিন আমরা যা করছি, কমিউনিকেশন হয়েছে, প্ল্যানিং হয়েছে, মডেলিং হয়েছে, কনস্ট্রাকশন হয়েছে, এখন আমি তার মানে হচ্ছে আমি যে প্রথম দিকে যে সফটওয়্যার বানাতে দিয়েছিলাম, আমি এখন আমার সফটওয়্যার ব্যাক চাই। আমি বলতে চাই যে আপনাদের সময় দিয়েছি, টাকা দিয়েছি, এখন আমাকে আমার সফটওয়্যার বুঝায় দেন। ওকে, ব্যাপারটা এরকম। সো we need to make it work in real battlefield, so we release versions of it. Again, সফটওয়্যারে কি আমরা একদম পুরো সফটওয়্যারটা একবারে ছেড়ে দিই? যে কোনো সফটওয়্যার No, sir. কিভাবে করি? Sir, version wise চাই স্যার। First সেটা কেন? স্যার, কারণ স্যার তার সময়ের সাথে সাথে স্যার যে কম্পিটিশনও বাড়ে, জিনিসগুলো মানে আইডিয়াও ডেভেলপ হয়, দেন মানুষের যখন ইউজ করে অনেক টাইমে দেখা যায় যে যেটা ইউজারদের জন্য ফ্রেন্ডলি ওরকম করার জন্য স্যার, কারণ সময় ইউজার এক্সপেকটেশন বাড়ে। এক্স্যাক্টলি, একটা খুব ভালো একটা কথা বলেছো, ইউজার এক্সপেকটেশন। আমাদের নিজেদেরই এক্সপেকটেশন 2 দিন পর পর চেঞ্জ হয়, তাই না? আমরা আজকে এটা ভাল লাগলে কালকে ওইটা ভাল লাগে না, কালকে ওইটা ভাল লাগলে পরশু ওইটা ভাল লাগে না, এরকম হয় কি হয় না? এই যে ইউজারের যে চেঞ্জ হয়, মাইন্ডের যে চেঞ্জ হয়, আজকে এটা সুন্দর লাগে, কালকে ওটা সুন্দর লাগে না, এই জিনিসগুলোর জন্য নতুন নতুন ভার্সন মানে নতুন নতুন মানে এটাকে কি বলে, মেসমারাইজমেন্ট জিনিসপত্র আসে আর কি, মেসমারাইজিং জিনিসপত্র। ঠিক আছে, তো এই জন্য আমরা ভার্সন করে করে দেই। আরো অনেক রিজন আছে, সেগুলো আমি এখানে মেনশন করছি না। এন্ড সিস্টেমেটিক্যালি আপগ্রেড টু রিচ আওয়ার গোল টু মেক দ্য স্পেসশিপ। আচ্ছা, তো এইগুলাই আর কি, এখানে যে কয়টা জিনিস দেখছো, এটাই হচ্ছে একটা সফটওয়্যারের জন্ম থেকে শুরু করে একটা সফটওয়্যার চলতে থাকছে এরকম একটা অবস্থা। সো কোনো কনফিউশন আছে কি নাই? এনি কনফিউশন? নো স্যার। ওকে,
এখানে একটা কথা আমরা উল্লেখ করব, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ্লয় করলাম ভালো কথা, ছোট্ট একটা ওয়ার্ড আমরা কোটেশনের ভিতরে দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় মেইনটেনেন্স। মেইনটেনেন্স, আচ্ছা মেইনটেনেন্সের দরকার কি? কারণ হচ্ছে মনে করো এখানে একটা খুব ভালো একটা উদাহরণ দিই, তোমরা তোমরা নিজেরাও এটা জানো, তারপর আমি উদাহরণটা দিচ্ছি। ধরো তুমি একটা সফটওয়্যার বানিয়েছো, একটা সফটওয়্যার বানিয়ে তুমি মোটামুটি 50 জন ইউজারের জন্য ছাড়লে। এখন 50 জন ইউজার যখন ইউজ করছে, তারপর দেখা গেল যে তারা খুব পছন্দ করেছে তোমার সফটওয়্যার, অ্যামেজিং একটা সফটওয়্যার। ওরা বললো, ও মানে ওরা স্প্রেড করেছে যে এই সফটওয়্যারটা খুব ভালো, অন্যান্যদেরকে ওরা ইনফ্লুয়েন্স করেছে যে এটা ইউজ করেন। এখন এই ইনফ্লুয়েন্সের কারণে দেখা গেছে তোমার সফটওয়্যার যেখানে আগে 50 জন ইউজ করতো, এখানে এখন 10,000 জন ইউজ করা শুরু করলো। তো তোমার প্রবলেমটা কি হবে? তুমি তো খুশি হওয়ার কথা না? তোমার তো খুশি হওয়ার কথা যে এই আমি চিন্তা করেছি 50 জন, নাও ইট হ্যাজ বিকাম 10,000। বাট প্রবলেমটা কোন জায়গায়? স্যার জিনিসটা স্কেল হয় নাই, তো এটা Exactly. ক্র্যাশ করবে। এক্স্যাক্টলি, কেন ক্র্যাশ করবে? তোমার সার্ভার তো আর ওরকম ওভাবে নাই, রাইট? তুমি জি, যেভাবে সার্ভারটা বসিয়েছিলা, তোমার সেটআপটা যেভাবে ছিল, তোমার ডেটাবেসটা যেভাবে ডিজাইন করা হয়েছিল, ওটা এখন কলাপস করবে। কারণ এতগুলো মানুষ তো হ্যান্ডেল করার জন্য তুমি চিন্তা করে বানাও না। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এটাকে মেইনটেনেন্সের আন্ডারে নিয়ে নিতে হবে। তোমাকে ওদেরকে এখন মেসেজ পাঠাতে হবে, একটু ওয়েট করেন, কি গোয়িং অন, কি গোয়িং অন, বলো তো, একটু ওয়েট করেন, কি গোয়িং অন, মেইনটেনেন্স ইজ গোয়িং অন নাকি? ইয়েস স্যার। এরকম বলে না, মেইনটেনেন্স ইজ গোয়িং অন, একটু থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স, এরকম বলে কি বলে না? ইয়েস স্যার। এই জন্য মেইনটেনেন্সে নিয়ে যেতে হবে। স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার, যে আমাদের যে ফেসবুক বা ইউটিউব বা যেগুলো আমাদের সাইট আছে বড় বড়, স্যার এদের কি স্যার ওরা কি নির্দিষ্ট পরিমাণে স্যার এরকম মানুষ ওদের মেইন মানে ইউজ করতে পারবে, এরকম ওরা একটা অ্যাজাম্পশন নিয়ে কি স্যার ওরা প্রতিটা ডেভেলপমেন্ট করে থাকে, নাকি স্যার এটা সময়ের সাথে এটা অটোমেটিক বাড়ে? এইটা আমাদের পক্ষে তো আসলে বলা পসিবল না, যেহেতু আমরা ওইখানে কাজ করে আসি নাই। ঠিক আছে, এখন ওদেরও নিশ্চয়ই স্ট্র্যাটেজি আছে, কিন্তু সেটা তুমি যেটা বললা, ওরা কি আগেই ফিক্স করে রাখে নাকি ওরা আস্তে আস্তে বাড়ায়, এই স্ট্র্যাটেজি তো আর এটা তো পাবলিক না, তাই না? কিন্তু ওদের নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে, রাইট? এখন এটা তারাই বলতে পারবে যারা কিনা ওদের ভেতরে কাজ করে আসছে, নাকি? ইয়েস স্যার। ওকে, সো এটা প্রত্যেকটা কোম্পানির কিন্তু আলাদা, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা কোম্পানি তার মতো করে চিন্তা করে। ইট ডিপেন্ডস অন দ্য হায়ার অথরিটি, তারা কিভাবে চিন্তা করছে, তারা কতটা স্মার্টলি চিন্তা করছে। ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের ডেপ্লয়মেন্ট, মেইনটেনেন্স এরকম। এখন বড় বড় কোম্পানিগুলা হয়তো যদি রিলিজ করে যে আমরা এইভাবে কাজ করি, তাহলে আমরা একটা এসেন্স পেতে পারি যে হ্যাঁ এইটা আসলে অ্যাকচুয়ালি এভাবে হয়। সো আমরা এখানে যেটা পড়লাম, আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেলটা পুরোটা দেখেছি। এখন এখানে লাস্টলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেজর সফটওয়্যার প্রোডাকশন টাস্ক। তার মানে একটা সফটওয়্যার যখন প্রোডাকশনে চলে যাই আমরা, তখন কি কি টাস্ক করি আমরা, এটাও একদম ওইটার মতোই। ওই যে দেখো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যা যা করছি হুবহু ওই জিনিসটাই। প্রথমটা দেখো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, অ্যানালাইজ সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইন ডিটেল, স্পেসিফিকেশন পড়েছি, ডেভেলপ ডিটেল স্পেসিফিকেশন, ডিজাইনও আমরা পড়েছি। কি কি ডিজাইন? ডেভেলপ ডিটেল ডিজাইন অফ দ্য সফটওয়্যার, ডেটা স্ট্রাকচার ডিজাইন করতে হবে, সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন করতে হবে, ইন্টারফেস ডিজাইন করতে হবে, গ্রাফিক গুই যেটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা ডিজাইন করতে হবে, প্রোগ্রামিং করতে হবে, ট্রান্সফর্ম ডিজাইন ইনটু ওয়ান অর মোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে এটা এইটা হচ্ছে তোমরা মানে তোমরা এমফাসাইজ করবা। তোমরা বললে না যে আমরা এখন প্রজেক্ট করব কোনটা দিয়ে, এই প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই জিনিসগুলো লাগবে কি লাগবে না? প্রজেক্ট, তোমরা যে প্রজেক্ট করবা এটা কিন্তু এই হুবহু এই প্যাটার্ন তোমাদের ফলো করতে হবে প্রজেক্টের ক্ষেত্রে। প্রথমে তোমরা রিকোয়ারমেন্ট জানবা, স্পেসিফিকেশন করবা, ডিজাইন করবা, কোডিং করবা, তারপরে ইউনিট টেস্টিং বলে একটা টেস্টিং আছে, সেটা আমি পরে দেখাবো, বাট ওই টেস্টিংটা তোমরা করবা। ইজি, এগুলো কিন্তু ইজি। সো টেস্ট ইন্টারনাল অপারেশন অফ দ্য সিস্টেম এন্ড এক্সটার্নাল ভিজিবল অপারেশন। ইন্টারনাল এক্সটার্নাল সব দিকেই টেস্টিং করতে হবে। টেস্টিং যত করা হয় তত ভালো, বাগ তত ধরা পড়ে, যত ভাবে টেস্টিং করা হয়। আমার ফ্রেন্ডস আছে যারা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কোম্পানিতে মানে ডেভেলপার হিসেবে কাজ করে, সিনিয়র ডেভেলপার বিভিন্ন কোম্পানিতে। তো তারা আর কি টেস্টিং এর আগের দিন যে যেভাবে পারে, মোবাইল থেকে, ট্যাব থেকে, পিসি থেকে যতভাবে পারে টেস্টিং করতেই থাকে। ঠিক আছে, তারপর কি রিলিজ, প্যাকেজ এন্ড ডেলিভার সফটওয়্যার টু ইউজার্স। আর মেইনটেনেন্সে যেটা বললাম, এরর কারেকশন এন্ড এনহ্যান্সমেন্ট আফটার সিস্টেম, বাড়ানো, সিস্টেমটাকে বৃদ্ধি করা, কোনো এরর থাকলে সেটাকে কারেক্ট করা।
তো এই জিনিসগুলাই কিন্তু তোমাদের মেজর টাস্ক। তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবা এই কয়টা জিনিসই হবে, মানে থিওরিটিক্যালি এই কয়টা জিনিস হবে, প্র্যাকটিক্যালি তো তোমাদেরকে মানে করে করে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মতো আগাতে হবে, ঠিক আছে? সো আমার মনে হয় যে এখানে লাস্টলি একদম শেষের দিকে কয়েকটা কথা বলা হয়েছে। বিফোর উই ফিনিশ প্লিজ রিমেম্বার এ লাইফ লেসন। সো বিফোর সলভিং এ প্রবলেম ইউ অলওয়েজ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এই কথাগুলো আসলে আমরা জানি, কিন্তু জেনেও আমরা হয়তো মানি না বা মানতে চাই না, বা মানি যে কোনো কিছু। সো প্রথমে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, যেটা আমরা সলভ করতে পারি কমিউনিকেশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে। কমিউনিকেশন ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশনের কারণে অনেক সময় অনেক কাহিনী হয়, যেটা বাস্তব লাইফে হোক, সফটওয়্যারের ক্ষেত্রে হোক। আচ্ছা, প্ল্যান এ সলিউশন, আমরা এই প্রবলেমটা অনুযায়ী সলিউশন করব। মডেলিং এন্ড সফটওয়্যার ডিজাইন, আমরা মডেল করব সফটওয়্যারকে। ক্যারি আউট দ্য প্ল্যান, ক্যারি আউট দ্য প্ল্যান বলতে আমি সলিউশন পেয়েছি, এখন কোডে চলে যাব আর অ্যাকুরেসি এক্সামিন করব। তো এগুলো আসলে একটা নর্মাল কথাবার্তা, এগুলো তোমরা একটু রিডিং করলেই জিনিসটাকে ধরতে পারো। তো মেইন যেটা পিন পয়েন্ট এটা হচ্ছে এই জিনিসটা, এসডিএলসি একদম যেটা গুরু বলা যায় যেটা। তো ক্লিয়ার কি ক্লিয়ার না? ইয়েস স্যার। তো এই ছিল আমাদের আজকের এসডিএলসি ক্লাস। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, আমি রেকর্ডিংটা অফ করি তাহলে।